ক্লান্ত শরীরে রুমে এসে ঢুকলো হৃদি। শরীরটা আর এক মুহূর্ত চলছে না, যেন এখনই ভেঙে পড়বে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে সে নিজেই চমকে উঠল। সারা মুখে থোকা থোকা হলুদ লেগে আছে। নিজেকে ভালো করে দেখে ফিসফিস করে বলল, মাগো, দেখতে একদম পেতনির মতো লাগছে। আর সে আর দেরি না করে ড্রেসিং টেবিল থেকে দ্রুত টিস্যু পেপার নিয়ে মুখের হলুদ রঙগুলো ঘষে ঘষে মুছতে লাগলো। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে হৃদি আপন মনেই গুনগুন করে গেয়ে উঠল। পরের লাইনটা গাওয়ার আগে আচমকা এক ঝোড়ো বাতাসের বেগে একটা চেনা পৌরশালী কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। চমকে উঠল হৃদি। ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পেছন ফিরে তাকালো। তার তাকানো মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ। দুই হাত বুকের ওপর ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ শুভ্র। তার ঠোঁটের কোণে এক চেলতে বাঁকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এভাবে দেখে হৃদি যেন আস্ত একটা ভূত দেখল। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। শুভ্র আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে শিকারে এগুলের মতো এক ছিটকে ছুটে এসে নিজের দুই হাত দিয়ে হৃদির মুখটা চেপে ধরল। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে ধমকে উঠল, স্টুপিড, চিল্লাছিস কেন? পুরো বাড়ির মানুষকে জাগাবি নাকি? হৃদি তখনও আতঙ্কে ছটফট করছে। শুভ্রর হাতের নিচে তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরোলো, শুভ্র আস্তে করে তার হাতটা সরিয়ে দিল। হৃদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, আপনি আপনি মাঝরাতে এখানে কিভাবে এলেন? শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসলো। তারপর হৃদির একদম কাছে এসে ঠাট্টার স্বরে বলল, হেলিকপ্টার দিয়ে সরাসরি তোর ছাদে পেয়ে চলে এসেছি। হৃদি রেগে গিয়ে বলল, ফাজলামি করছেন কেন আমার সাথে? শুভ্র চোখের ইশারায় দুষ্টুমি ফুটিয়ে বলল, না তো, প্রেম করছি। হৃদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যতামি তো এখনো করি নাই, এখন করব। আই, প্রেম করি। কথাটা শেষ হতে না হতেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ড হৃদি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের দুই হাত দিয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুভ্রের বুকের ওপর হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল গলায় বলল, কি করছেন কি? নামান আমাকে। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র হৃদিকে কোলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। বলেই শুভ্র হৃদিকে নিয়ে বিছানায় চলে আসলো। সে অত্যন্ত আলতো করে হৃদিকে বিছানায় শুইয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়ে নিজের মুখটা নামিয়ে হৃদির হলুদ রাঙা নরম গালে সাথে নিজের গালটা গাঢ়ভাবে মেখে দিল। শুভ্রর এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লেপটানো ভালোবাসায় হৃদি লজ্জায় আর আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলল শক্ত করে। শুভ্র হৃদির ও শরীরের ওপর আধশোয়া হয়ে এক হাত দিয়ে তার চিবুকটা ছুঁয়ে দিল। হৃদি সেই লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতায় বলল, বিশ্বাস কর হৃদি, তুই আমাকে পুরো পাগল বানিয়ে দিয়েছিস। আজ তোকে ভিডিও কলে দেখার পর থেকে নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ আর ভালোবাসার টানে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি রোহিণীশ। কথাটা শুনে হৃদি ধীর লয়ে চোখ খুলল। তার কপালে হালকা ভাঁজ পড়ল। সে খানিকটা ভ্রুকুচকে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, রোহিণীশ? এই রোহিণীশ আবার কে? শুভ্র ভুবন ভোলানো হাসি, মায়াবী একটা হাসি দিল। তারপর হৃদির নরম গালে নিজের আঙুল দিয়ে আলতো করে সুড়সুড়ি দিতে দিতে গভীর চোখে তাকিয়ে বলল, রোহিণীশ একটা নাম যার অর্থ হলো চাঁদ। আর তুই আমার কাছে ঠিক ওই আকাশের চাঁদের মতোই সুন্দর, যার আলো ছাড়া আমার পুরো জীবনটাই অন্ধকার। মুগ্ধ নয়নে শুভ্রর দিকে তাকিয়ে রইল হৃদি। এই মানুষটা দিন দিন তাকে এমন এক মায়ায় বেঁধে ফেলছে যে সে প্রতি মুহূর্তে তার প্রেমে আরো বেশি বেশি করে পড়ে যাচ্ছে। হৃদির এমন অপলকার ব্যাকুল চাহনি দেখে শুভ্রর চোখের চাহনিও বদলে গেল। সে হৃদির মুখে আরো কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকাস না হৃদি, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। হৃদি যেন এক ঘড়ির মধ্যে চলে গেছে। সে শুভ্রের চোখের দিকে তাকিয়েই মায়া জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কে করতে ইচ্ছে করে? শুভ্র তার ঠোঁটের কোণে এক চিলতে গম্ভীর ভালোবাসার হাসি ফুটিয়ে বলল, তোর এই ঠোঁট দুটোতে কামড় দিয়ে আদর করতে ইচ্ছে করে, তোকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে। শুভ্রর এমন তীব্র ও পৌরুষালী কথায় হৃদির বুকের ভেতরটা দুলে উঠল। সে কিছুটা কেঁপে উঠে চোখ দুটো সামান্য নামিয়ে বলল,
জানেন, আপনি যখন এভাবে একদম কাছে আসেন না, আমার কেমন জানি লাগে। অদ্ভুত একটা ভয় কাজ করে ভেতরটাই, কেমন যেন নিঃশ্বাস আটকে আসে। হৃদির মুখের ভয়ের কথা শুনে শুভ্রর দুষ্টুমি মাখানো মুখটা হুট করে একটু গম্ভীর হয়ে গেল। সে হৃদিকে আর জোর করতে চাইল না। সে হৃদির গাল থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে সরে যাওয়ার ভান করে বলল, ওকে ফাইন, তোর যখন ভয় লাগে আমি তো আর তোর এত কাছে আসবো না। বলে শুভ্র হৃদির উপর থেকে শরীরটা সরিয়ে দিয়ে বিছানায় উঠে বসতে গেলে কিন্তু শুভ্রর এই দূরে সরে যাওয়াটা হৃদির সহ্য হলো না। সে নিজের ভেতরের সবটুকু লজ্জা আর ভয় এক নিমিষে ছেড়ে ফেলে আচমকা শুভ্রের মাথাটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে ধরে ফেললো। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই হৃদি তার মুখটা টেনে নিজের একদম কাছে এনে শুভ্র ঠোঁটের ওপর নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আজ তো এক টুকরো ভালোবাসার ছোঁয়া নেমে এলো পুরো ঘরে। শুভ্র মৃদু হেসে ওঠে, যেন সে মনে মনে জানতই হৃদি তাকে এভাবে আটকে রাখবে। আর এক মুহূর্ত না ভেবে সে গভীর উন্মাদনায় সাড়া দিল দেয় হৃদির ঠোঁটে। দুজনের নিঃশ্বাস আটকে আসে, বুকের ধুকপুকানি আরো বেড়ে যায় দ্বিগুণ। এই নিস্তব্ধ মধ্যরাতের চারপাশে সবকিছু ভুলে তারা একে অপরকে উজাড় করে ভালোবাসার প্রমাণ দিতে থাকে। প্রায় গুনে গুনে 6 মিনিট পর দুজনেরই যখন দম আটকে আসার উপক্রম হলো, তখন হাঁপাতে হাঁপাতে তারা একে অপরের ঠোঁট ছেড়ে দিল। শুভ্রর ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে হৃদির মুখে। সে হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে বলল, এত রোমান্টিক হলি কবে তুই? হৃদি তখনও লজ্জায় লাল হয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকানো। তারপর খুব মৃদু স্বরে বলল, যেদিন থেকে আপনার ওই বেসামাল রূপটা দেখেছি ঠিক সেদিন থেকেই। শুভ্রর ঠোঁটে আবারও সেই ভুবন ভোলানো মায়াবী হাসি ফুটে উঠল। সে হৃদির ঠোঁটে আরেকবার আলতো করে চুমু খেয়ে নিজের নাকের সাথে হৃদির নাক ঠেকিয়ে ফিসফিস করে বলল, সামলাতে পারবি তো আমাকে? হৃদি শুভ্রর দিকে তাকে দৃঢ়তার সাথে বলল, পারবো। শুভ্র এবার হৃদির কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে আসলো। তার তপ্ত নেশালো গলায় ফিসফিস করে হৃদির কান ছুঁয়ে নামলো। আর কাল রাতে দেখা যাবে কতটুকু সামলাতে পারি সেই পাগলটাকে। কথাটা শোনা মাত্রই হৃদির সর্বাঙ্গ জুড়ে এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় আর উত্তেজনায় তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। শুভ্র হৃদির এই কাঁপাকাঁপি দেখে আলতো করে হাসলো। তারপর বলল, এবার তাহলে চলে যাই। হৃদি শুভ্রর বুক থেকে মুখ না তুলেই অবুঝের মতো বলল, না। শুভ্র তার চুলে বিলি কেটে দিয়ে পরম মমতায় বলল, আই লাভ ইউ। হৃদি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না, শুভ্রর বুকে আর একটু মিশে গিয়ে বলল, আই লাভ ইউ টু। শুভ্র হৃদির ঘাড়ে মুখ ডুবালো। কাঁচা গোলাপ আর গাঁদা ফুলের এক মাতাল করা ঘ্রাণ হৃদির শরীর থেকে শুভ্রর নাসিকায় ভেসে আসতেই পুরুষটা যেন পুরো উন্মাদ হয়ে গেল। সে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ছোট তীব্র চুমু খেতে লাগলো হৃদির ঘাড় জুড়ে। হৃদিও আর নিজেকে সামলাতে পারল না, তার অজান্তে দুই হাত উঠে গেল শুভ্রর পিঠে। সে শক্ত করে শুভ্রর শার্টের খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে অনুভব করতে লাগলো শুভ্রর প্রতিটি তপ্ত স্পর্শ। হৃদির এই নীরব সম্মতি পেয়ে শুভ্র নিজের ভেতরের আবেগকে আর কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে একদম পাগল হয়ে নিজের সাথে মিশিয়ে নিল হৃদিকে। নিস্তব্ধ ঘরের মাঝে কি হয়ে গেল তা কেউ জানল না। সময় কতটুকু কেটে গেল সেই হিসাবও কারো মনে রইল না। হঠাৎ হৃদির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনতা পানির ছোঁয়ায় হুঁশ ফিরল শুভ্র নামক উন্মাদ পুরুষটির। এক লহমায় তার বুক জুড়ে এক তীব্র অনুশোচনা কেঁপে উঠল যে সে নিজের সমস্ত উন্মাদনা ওখানেই থামিয়ে দিয়ে পরম মমতায় জড়িয়ে নিল হৃদিকে। তার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু দিল। অপরাধীর গলায় হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র বলে উঠল, আই এম সরি হৃদি, নিজেকে ধরে রাখতে পারিনি, অনেক অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম। প্লিজ ফরগিভ মি, আর প্রমিস আর কষ্ট দেব না। কিন্তু হৃদির তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। শুভ্র খানিকটা ঘাবড়ে গিয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ে ভালো করে তাকালো। দেখলো হৃদি একদম নিথর হয়ে পড়ে আছে চোখ বন্ধ করে, তবে বুকটা ওঠানামা করছে আর অবিরাম নিঃশ্বাস চলছে। শুভ্র আর দেরি না করে হৃদির দুই গালে আলতো করে হাত রাখলো। আলতো চাপড় দিয়ে বেশ অস্থির গলায় বলল, এই বউ চোখ খুল প্লিজ। বললাম তো আই এম সরি, নিজেকে সামলাতে পারি নাই। তবুও হৃদির চোখের পাতা নড়ল না। শুভ্রর এবার বুঝতে আর বাকি রইল না যে অতিরিক্ত ধকল, ক্লান্তি আর উত্তেজনার চোটে বেচারি জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞানহীন হৃদিকেই নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র চরম আফসোস আর বিরক্তিতে নিজের মাথায় একটা চাপড় মেরে বলল, বিড়বিড় করে উঠল,
বাসরাতে যে প্ল্যানটা কালকের জন্য জমায় রাখছিলাম নিজের ধুরন্তর বুদ্ধিতে, সেটাই আজকে কইরা বসলাম। নিজের ওপর এই কন্ট্রোলটুকু রাখতে পারি না শুভ্র। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত নিজের পোশাকগুলো ঠিকঠাক করে পরে নিল। তারপর বড় মমতায় বিছানায় নিজের পাশে হৃদির পাশে এসে নরম কম্বলটা টেনে হৃদির পুরো নিথর দেহটা শরীরটা ভালো করে ঢেকে দিল। ওভাবে জ্ঞান হারিয়ে পড়ে থাকা ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে শুভ্রর বুকটা এক অদ্ভুত ভালোবাসায় মোচড় দিয়ে উঠল। সে আবারও হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ তীব্র ভালোবাসার পরশ দিল। তারপর আর তার কানের কাছে মুখ নিয়ে একদম নেশায় বোধ হওয়া এক উন্মাদ প্রেমিকের মতো ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আই এম সো সরি। তোকে এতটা ভালোবাসার যন্ত্রণায় ফেলে দেবো আমি নিজেও ভাবিনি। নিজেকে আর এক সেকেন্ডও ধরে রাখতে পারি নাই। তোর এই রূপের নেশা আমাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে। প্রমিস করছি জান, আর কখনো তোকে এভাবে কষ্ট দেব না। কালকে রেডি থাকিস চিরতরে এই শুভ্রের হওয়ার জন্য। আজকের পর থেকে আমাদের জীবনের প্রতিটি সকাল হবে তোর আর আমার, আর প্রতিটি দুপুর হবে তোর আর আমার, এবং প্রতিটি রাত হবে শুধু তোর আর আমার বুকের স্পন্দনের। আই লাভ ইউ আমার ফটিনিস, আই লাভ ইউ সো মাচ। নিজের জীবনের চেয়েও এবং এই নিজের অস্তিত্বের চেয়েও অনেক বেশি ভালোবাসি তোকে। কথাগুলো শেষ করেই শুভ্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখলো। স্ক্রিনে ভেসে উঠল রাত 2:40। এতক্ষণে নিশ্চয়ই দিদিদের বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনরা যে যার রুমে চলে গেছে এবং পুরো বাড়িটা নিঝুম হয়ে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক মনে করলো না। সে বিড়ালের মতো করে নিঃশব্দ পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে পায়ে বেয়ে অত্যন্ত সাবধানে তরতরিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে মেন গেটের দিকে এগোতেই দেখলো রাতে দারোয়ান বেটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। শুভ্র আলতো করে একটু কেশে তার দৃষ্টি আকর্ষণ করলো এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু কড়কড়ে টাকার নোট গুঁজে দিল। মাঝরাতে এমন বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে দাঁত কেলিয়ে একটা স্যালুট ঠুকলো আর গেটের তালাটা খুলে দিল। শুভ্র একবুক প্রশান্তি আর উন্মাদনা নিয়ে মাঝরাতে ফাঁকা রাস্তা শান্ত রাস্তায় বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামলো শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়িঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভেতরে ঢুকলো। হল রুমে তখনও ঝলমল করে আলো জ্বলছে, যার মানে বাড়ির সবাই এখনো জেগে আছে। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখেই সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় বললেন, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র এক সেকেন্ডের জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তত্তরিয়ে উঠতে উঠতে বেশ স্বাভাবিক গলায় বলল, হৃদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছেই ছিলাম, একটু পরে এসে কথা বলছি। বলে শুভ্র নিজের রুমে ঢুকে ধরম করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হলরুমে বসে থাকা আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরী যেন লজ্জায় একদম মাটির সাথে মিশে গেলেন। কতটা নির্লজ্জ আর বেহায়া ছেলে হলে সবার সামনে এমন একটা সত্যি কথাই এভাবে শটাং বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালে বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো। শার্ট প্যান্ট খুলে কোমরে তোয়ালেটা পেঁচিয়ে সে শাওয়ার ছেড়ে দিল, কিন্তু শাওয়ারের ঠান্ডা পানিতে পিঠে লাগা মাত্রই পুরো পিঠ যেন দাও দাও করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভেতরে চেঁচিয়ে উঠল, আহ শিট। শুভ্র তাড়াতাড়ি করে পানির কলটা বন্ধ করলো। তারপরে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে গিয়ে নিজের পিঠটা ঘুরিয়ে তাকাতে তার চোখ একদম কপালে উঠে গেল। পিঠ জুড়ে লম্বা লম্বা নখের বিশ্রী আঁচড়, ধারালো নখের টানে শুভ্রের পিঠের চামড়া যেন ছিঁড়ে লাল টকটকে রক্ত বেরিয়ে এসেছে। কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। পিঠের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে শুভ্রের বুঝতে আর বাকি এক মুহূর্ত বাকি রইল না যে তার তীব্র উন্মাদনা সামলাতে হৃদি তার পিঠে এই কাণ্ডটা ঘটিয়েছে। সে বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের পিঠের দিকে তাকিয়ে বলল, শালা শালি, আবার বড় বড় কথা আমাকে নাকি সামলাবে? এক রাতে পিঠে যে অবস্থা বানাই দিছে, ওর কাছে আবারও গেলে তো আমারই আর খুঁজেই পাওয়া যাবে না। দেখতে একদম পুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার! বাপের জন্ম এমন পুঁটি মাছ দেখি নাই। শুভ্র কোনো মতে শাওয়ার নিয়ে শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হলরুমে পা রাখতে দেখলো ড্রয়িং রুমে পুরো চাঁদের হাট বসে আছে। এক কোনায় শুভ্রা, মিহি আর পাখি 3 বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়ে থেকে কথা বলছে। আরেক কোনায় ঈশান, রিফাত আর তুর্য বসে আড্ডা দিচ্ছে।
সোফায় বসে তো আছেন তুর্যের বাবা মা, রিফাতের বাবা মা এবং অন্যান্য দুঃসম্পর্কের আত্মীয় স্বজন। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন, শুভ্র, এদিকে আয়। শুভ্র কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এসে সোফার একপাশে বসলো, আর তার কথার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে বেশ ক্লান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্র কপালে হালকা ভাঁজ ফুটিয়ে জিজ্ঞেস করলো, কিসের সিদ্ধান্ত আব্বু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপর শুভ্রর দিকে ঘুরে পড়লেন, আমি আর তুর্যের বাবা দুজনে মিলে ঠিক করেছি যে তুর্যের সাথে শুভ্রার বিয়ে দেব। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি তুর্য ছেলে হিসেবে অনেক ভালো আর গোছানো, তাছাড়া তোর নিজের বেস্ট ফ্রেন্ড, আর তাই তুই আমার চেয়েও তুর্যকে বেশি ভালো করে চিনিস। আশা করি এই বিয়েতে তোর কোনো আপত্তি অন্তত থাকবে না।